আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আর্তুগল গাজী বাংলা সিজন 4-এর 22তম পর্বে। এই পর্বের শুরুতে দেখা যায় কাবিলায় হালিমা সুলতান আর্তুগলের ছোট ছেলে সাফজিকে গান গেয়ে ঘুম পাড়াচ্ছে। সেখানে হাফসা খাতুন বলে, সাফজি আমাদের এতটা ব্যস্ত রাখে যে গুন্দুসের কথা মনেই আসে না। এমন সময় গুন্দুসের বিছানার দিকে হালিমা সুলতানের নজর যায়। তখন সে আল জিজেককে জিজ্ঞাসা করে, গুন্দুস কোথায়? আল জিজেক বলে, সে তো বলেছে তার ঘুম আসছে। তখন হালিমা বিছানার কাছে গিয়ে দেখে গুন্দুসের সিপাহীদের পোশাক সেখানে খুলে রাখা। হালিমা বলে, গুন্দুস এই সিপাহীদের পোশাক কখনো খুলে রাখে না। এরপর সেখানে সবাই গুন্দুসের চিন্তায় পেরেশান হয়ে যায়। হালিমা সুলতান আল জিজেককে বলে, তুমি কুয়ার কাছে গিয়ে দেখো, আর আমি বাকি জায়গায় খোঁজ করছি। এরপর জঙ্গলের দৃশ্য সামনে আসে। সেখানে দেখা যায় আর্তুগল তার সাথীদের নিয়ে শত্রুদের উপর হামলার অপেক্ষা করছে। এদিকে বামসি ও তার সাথীরা কাফেরদের পোশাক পরে সিপাহী আতসিসের কাছে পৌঁছে যায়। সেখানে কমান্ডার বামসিকে তাদের সিপাহী মনে করে জিজ্ঞাসা করে গাড়ি মেরামতের কাজ সম্পন্ন হয়েছে কিনা। তখন বামসি বলে, প্রায় হয়ে গেছে। অতপর বামসির কণ্ঠ শুনে কমান্ডার বলে, কে তুমি? এরপর কেল্লার দৃশ্য সামনে আসে। সেখানে মারিয়া এরেসকে বলে, তার মানে আপনি বাহাদুর আর্তুগলের ছেলেকে অপহরণ করতে চাচ্ছেন। নিঃসন্দেহে আপনি বাহাদুর যোদ্ধা হওয়ার সাথে সাথে বুদ্ধিমান কমান্ডারও। এমন সময় কমান্ডার গোস্তা সেখানে এসে উপস্থিত হয়। তখন এরেস মারিয়াকে বলে, এখন আমাদের একা ছেড়ে দাও। অতপর মারিয়া সেখান থেকে চলে যায়। এরেস কমান্ডারকে বলে, যতক্ষণ পর্যন্ত আর্তুগলের ছেলে আমার কাছে থাকবে সে কেল্লায় হামলা করার সাহস করবে না। আর যদি সে হামলার চেষ্টা করে তাহলে তাকে অনেক বড় মূল্য আদায় করতে হবে। এখন তুমি বলো বাহাদুর সাহেব কি বলেছেন? কমান্ডার গোস্তাজ বলে, বাহাদুর সাহেব বলেছেন সময় আসলে সে আপনাকে নিজের তাঁবুতে দাওয়াত করবেন। এটা শুনে জমিদার এরেস হাসতে থাকে ও বলে, নিজের তাঁবু মানে বুঝতে পেরেছ কমান্ডার? বাহাদুর সাহেব আসলেহানের কাছ থেকে সর্দারি ছিনিয়ে নিবে। তুর্কিরা এখন একে অপরের রক্ত জড়াতে চাইবে, আর আমাদের জন্য এটুকুই যথেষ্ট। এদিকে জঙ্গলে কমান্ডার বামসিকে বলে, আমি তোমার সাথে কথা বলছি, কে তুমি? নিজের নাম বলো। তখন আর্তুগল তীরন্দাজ সিপাহীদের ইশারা দেয় প্রস্তুত হওয়ার জন্য। অতপর বামসি কমান্ডারের দিকে ঘুরে বলে, আমি তোমার মৃত্যু। এটা বলে বামসি কমান্ডারের গলা কেটে দেয়। এরপর আর্তুগলের ইশারায় সিপাহীরা শত্রুদের উপর তীর বর্ষণ করতে থাকে। এদিকে হালিমা সুলতান পেরেশান হয়ে পুরো কাবিলায় গুন্দুসকে খুঁজে যাচ্ছে। হালিমা বলে, এত ছোট ছেলে এই সময়ের মধ্যে কোথায় যেতে পারে? হাফসা খাতুন বলে, আপনি পেরেশান হবেন না, আমরা তাকে খুঁজে বের করব। এমন সময় আল জিজেক দৌড়ে এসে বলে, গুন্দুসকে কোথাও খুঁজে পাইনি। আমি কুয়ার আশেপাশে সব জায়গায় খোঁজ করেছি। হালিমা বলে, সে সিপাহীদের প্রশিক্ষণাগারেও নেই। এটা আমার কাছে ভালো লক্ষণ মনে হচ্ছে না। তখন হাফসা খাতুন বলে, আমাদের এখন সিপাহীদের জানানো উচিত, হয়তো গুন্দুস কোথাও লুকিয়ে থাকতে পারে। তখন হালিমা আল জিজেককে বলে, সিপাহীদের কাছে গিয়ে গুন্দুসকে খোঁজ করার কথা বলো। এটা বলে হালিমা ও হাফসা খাতুন গুন্দুসকে অন্যদিকে খুঁজতে যায়। অন্যদিকে গুন্দুস কাবিলার পিছনে এসে উড়ন্ত ঘোড়া খোঁজ করছে। সেখানে এক সিপাহী এসে গুন্দুসকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? গুন্দুস তাকে বলে, আপনি এখানে কি জন্য এসেছেন, চলে যান এখান থেকে। তখন সিপাহী বলে, আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারি না, তুমি চলো আমার সাথে। গুন্দুস বলে, আপনি চলে যান, আমি এখানে উড়ন্ত ঘোড়া দেখব। এমন সময় কমান্ডার তিতান সেখানে পৌঁছে যায়। তখন গুন্দুস তাকে বলে, এই সিপাহীকে বলুন এখান থেকে চলে যেতে, যাতে আমরা উড়ন্ত ঘোড়া দেখতে পারি। এটা শুনে কাবিলার সিপাহী তিতানের উপর সন্দেহ হয়। তখন সে গুন্দুসকে বলে, তুমি এখান থেকে চলে যাও। এরপর সেই সিপাহী তলোয়ার নিয়ে তিতানের উপর হামলা করতে আসলে তিতান তাকে আহত করে ফেলে। তখন গুন্দুস বুঝতে পারে যে তিতান তাকে ফাঁসানোর জন্য এখানে নিয়ে এসেছে। গুন্দুস তিতানের মোকাবেলা করতে চায়, কিন্তু তিতান তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এমন সময় দেখা যায় দূর থেকে সিপাহীরা গুন্দুসকে খোঁজ করছে ও তাকে ডেকে যাচ্ছে। তিতান গুন্দুসকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর সিপাহী সামসা সেখানে এসে আহত সিপাহীকে দেখতে পায়।
এমন সময় হালিমা সুলতান ও অন্যান্য সিপাহীরাও সেখানে পৌঁছে যায়। হালিমা সেই আহত সিপাহীকে জিজ্ঞাসা করে, কে করেছে তোমাদের এই অবস্থা? তখন সে বলে, দারিউস আমাদের এই অবস্থা করেছে। এরপর হালিমা সুলতান সেখানে গুন্দুসের টুপি পরে থাকতে দেখে। তখন হালিমা গুন্দুসের কথা জিজ্ঞাসা করলে আহত সিপাহী বলে, দারিউস গুন্দুসকে অপহরণ করে নিয়ে গেছে। এটা শুনে হালিমা ও অন্যান্য সবাই সেখানে পেরেশান হয়ে যায়। এদিকে জঙ্গলে আর্তুগল ও তার সাথীদের সাথে শত্রুদের লড়াই চলছে। সেখানে ব্যবসায়ী নিকো নিজের জীবন বাঁচানোর জন্য গাড়ির নিচে লুকিয়ে পড়ে। সেখানে সিপাহী আতসিসও আর্তুগলের সিপাহীদের পক্ষ হয়ে লড়াই করতে থাকে। একে একে তারা সব সিপাহীদের শেষ করে ফেলে। এরপর তারা ব্যবসায়ীকে গাড়ির নিচ থেকে টেনে বের করে। আর্তুগল তাকে বলে, যদি তুমি জমিনের মধ্যেও লুকিয়ে পড়ো তবুও আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। তখন নিকো জিজ্ঞাসা করে, কারা তোমরা? আর্তুগল বলে, সুলেমান শাহর ছেলে আর্তুগল। তখন নিকো আতসিসকে বলে, তার মানে তুমি তুর্কিদের লোক, আমি কিভাবে এই ভুল করলাম? আতসিস বলে, তোমার মতো ব্যবসায়ী আমাদের শক্তি সম্পর্কে ধারণাও করতে পারবে না। এখন নিজের শ্বাসকে বাঁচিয়ে রাখো, কেননা তোমার থেকে আমাদের অনেক কিছু জানার আছে। বামসি জিজ্ঞাসা করে, এখন আমরা একে কি করব ভাই? আর্তুগল বলে, আমরা কেল্লায় হামলা রাতে করব। এখন থাকার জন্য একটি গুহা খুঁজে নাও, আমরা সেখানে এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করব। আর মারা যাওয়া সিপাহীদের পোশাক যদি ভালো থাকে তাহলে সেগুলো উঠিয়ে নাও। এদিকে সিপাহী সামসা হালিমাকে বলে, এখানে বিপদের আশঙ্কা রয়েছে, এখান থেকে আপনাদের চলে যাওয়া উচিত। হালিমা বলে, আমি গুন্দুসকে না খুঁজে কোথাও যাব না। তখন হাফসা সিপাহীদের বলে, শীঘ্রই কাবিলায় খবর পাঠাও যে দারিউস গুন্দুসকে অপহরণ করেছে। এদিকে দেখা যায় তিতান গুন্দুসকে নিয়ে একটি গুহার মধ্যে প্রবেশ করে। সেখানে তিতান গুন্দুসকে বলে, তুমি এখন থেকে জমিদার অ্যারেসের গোলাম হবে, তোমাকে সেলিমি সৈন্য হতে হবে। গুন্দুস বলে, ছেড়ে দাও আমাকে, আমার বাবা তোমাকে ও অ্যারেসকে মেরে ফেলবে। তিতান বলে, প্রথমে তারা তোমাকে আমাদের হাত থেকে বাঁচাতে হবে। এরপর দেখা যায় গুন্দুস সেখানে একটি পাথর পড়ে থাকতে দেখে সেটা লুকিয়ে নিয়ে নেয়, আর সে নিজের একটি পোশাকের অংশ সেখানে খুলে রাখে নিশানা হিসেবে। এরপর সেখানে তিতান গুন্দুসকে একটি বস্তার মধ্যে ভরে ফেলে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে হাইমা খানম ও আর্তুক সাহেব জঙ্গলে হালিমা সুলতানের কাছে পৌঁছে যায়। সেখানে হালিমা আর্তুক সাহেবকে বিস্তারিত ঘটনা খুলে বলে। তখন আর্তুক সাহেব বলে, সেই গাদ্দার এতক্ষণে এখান থেকে চলে গেছে। আমার মনে হচ্ছে এই কাজের পেছনে জমিদার অ্যারেসের হাত রয়েছে। আর্তুক সাহেব বলে, আমরা সবাই মিলে চারদিকে গুন্দুসকে খুঁজতে থাকব। এরপর আর্তুক সাহেব এক সিপাহীকে বলে, আর্তুগল ভাইয়ের কাছে যাও, তাকে এই ঘটনা সম্পর্কে জানাও। এদিকে চান্দার কাবিলায় তুর্গুত ও সিপাহীকে কাই কাবিলা থেকে ডেকে আনে। তুর্গুত তাকে বলে, আজ থেকে তুমি এখানে আমার সাথে থাকবে। এখন তোমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছি। আমি সিপাহী গির্জাকে বাহাদুরের পিছনে পাঠিয়েছিলাম, কিন্তু এখনও তার কোনো খবর আসেনি। তুমি গিয়ে তার খোঁজ নেওয়ার চেষ্টা করো। এদিকে পাহাড়ের কাছে বাহাদুরের ছেলে সানজার তাকে বলে, আপনার আদেশ মোতাবেক আমরা নিজেদের দক্ষতা বাড়িয়েছি, এখন সব সিপাহীরা হামলা করার জন্য প্রস্তুত। বাহাদুর সবাইকে উদ্দেশ্য করে বলে, আমরা অগণিত যুদ্ধে শত্রুদের মাথা দর থেকে আলাদা করেছি, আমাদের কোনো শত্রু আমাদের সামনে দাঁড়াতে পারেনি, কিন্তু এখন শত্রুরা আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এজন্য আমরা সেই লোকেদের কখনো আমাদের অধিকার ছিনিয়ে নিতে দিব না। এখন নিজের তলোয়ার দ্বারা শত্রুদের রক্ত জড়ানোর সময় চলে এসেছে। সেখানে সিপাহী গির্জা দূর থেকে তাদের অনুসরণ করে যাচ্ছে। এমন সময় দেখা যায় বাহাদুরের সিপাহী কায়াতেকিন সিপাহী গির্জাকে ধরে ফেলে। তখন গির্জা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, আর বাহাদুর সাহেব ও তার সিপাহীরা গির্জার পিছু করে। এদিকে গুহার মধ্যে ব্যবসায়ী নিকো বলে, তোমরা জানো আমি কে? বাদশাহ তোমাদের থেকে এর প্রতিশোধ অবশ্যই নিবে। আর্তুগল বলে, তোমাদের বাদশাহ আমার কাছে অনেক লোক পাঠিয়েছিল, কিন্তু আমি সবাইকেই মেরে ফেলেছি, সে তোমাকে কিভাবে বাঁচাবে? এখন তুমি আমার প্রশ্নের উত্তর দাও, বাদশাহ কি এখানে আরও সৈন্য পাঠাবে? তখন নিকো বলে, অনেক সৈন্য পাঠাবে, তোমাদের ধারণা থেকেও বেশি। আর্তুগল বলে, চাইলে সারা পৃথিবীর সৈন্য নিয়ে এখানে আসতে পারে। তুর্কিদের সাথে খোলা মাঠে যুদ্ধ করা কেল্লায় বসে চক্রান্ত করার মতো সহজ নয়। এই এলাকা আমাদের, কিয়ামত পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এরপর নিকো আর্তুগলকে জিজ্ঞাসা করে, আমাকে বন্দি করে অথবা মেরে তুমি কী পাবে? আর্তুগল বলে, তোমাদের বাদশাহ এই সিপাহীদের কেল্লায় পাঠিয়েছে আমাদের বিপক্ষে লড়াই করার জন্য। এখন আমরা তাদের পোশাক পরেই কেল্লায় প্রবেশ করব। নিকো বলে, তুমি এটা করতে পারো না। আর্তুগল বলে, কাল যখন আমি জমিদার অ্যারেসের শিরচ্ছেদ করব তখন সবাই জানতে পারবে যে আমি কি করতে পারি, আর সেই কাটা মাথা ও আমার বিজয়ের সুসংবাদ নিয়ে তুমি নিকিয়ার বাদশার কাছে ফিরে যাবে।
এদিকে জঙ্গলে বাহাদুর ও তার সিপাহীরা গির্জাকে ধরে ফেলতে সফল হয়। বাহাদুর তাকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার মালিক আসলেহান ও তুর্গুত তোমাকে আমাদের পিছনে পাঠিয়েছে? গির্জা বলে, তোমার যা ইচ্ছা করে নাও, আমি তোমাকে ভয় পাই না। বাহাদুর সাহেব বলে, তুমি চিন্তিত হও না, সেই কাবিলা শুধুমাত্র আমাদের। শীঘ্রই তোমার সর্দার ও সেনাপতি তুর্গুত তোমার কাছে পৌঁছে যাবে। গির্জা বলে, যেই আর্তুগল সর্দার তোমাকে অপদস্থ করে দিয়েছে তার কাছ থেকে তুমি কাবিলা অর্জন করবে এতটা ক্ষমতা তোমার নেই। আর্তুগল সর্দার ও তুর্গুত বাই তোমার কাছ থেকে অবশ্যই প্রতিশোধ আদায় করবে। আর এইবার তুমি আর্তুগল সর্দারের তলোয়ার থেকে নিজেকে বাঁচাতে পারবে না। তখন বাহাদুর সাহেব রাগান্বিত হয়ে সেখানে সিপাহী গির্জাকে মেরে ফেলে। সানজার তার বাবাকে বলে, আমরা কি এই গাদ্দারের কাটা মাথা কাবিলায় নিয়ে যাব? বাহাদুর সাহেব বলে, শীঘ্রই এই গাদ্দারের মালিকের মাথা কাটতে যাচ্ছি আমরা, এজন্য এর মাথার কোনো মূল্য নেই। এখন তোমরা সবাই আমার আদেশের অপেক্ষা করো। অন্যদিকে আর্তুগ সাহেব, হালিমা সুলতান ও সিপাহীরা গুন্দুজকে খুঁজতে খুঁজতে পাহাড়ের গুহার দিকে পায়ের নিশানা দেখতে পায়, যেই গুহায় দারিউস গুন্দুজকে নিয়ে গেছিল। এদিকে সুলতান আলাউদ্দিন আমির সাদাতিনকে পুনরায় নিজের কাছে ডেকে আনে। সেখানে সাদাতিন গুপ্তকে জিজ্ঞাসা করে, সুলতান আমার সাথে কোন বিষয়ে কথা বলতে চায়? গুপ্তু বলে, সেটা আমি বলতে পারবো না। সাদাতিন বলে, হয়তো সুলতান সব সত্য জানতে পেরেছেন। গুপ্তু বলে, যদি আর্তুগল সেই পাহাড়ের গুহার সন্ধান পেয়ে যায় তাহলে তুর্গুত ও আসলেহানকে বিষ দেওয়ার জন্য তারা আপনাকে দায়ী করবে। সাদাতিন বলে, তার আগে তারা সুলতানকে বিষ দেওয়ার জন্য আমাকে দায়ী করবে। গুপ্তু বলে, আর্তুগল সুলতানের কাছে এই সংবাদ পৌঁছানোর আগে তাকে বাধা দিতে হবে। সাদাতিন বলে, সুলতানের কাছে এই সংবাদ আর্তুগল অন্য কারো মাধ্যমে না পাঠিয়ে নিজেই নিয়ে আসবে। এমন সময় সুলতানের রক্ষী আজিজ এসে সাদাতিনকে বলে, সুলতান আপনার জন্য অপেক্ষা করছেন। এরপর সাদাতিন সুলতানের কাছে গেলে সুলতান তাকে বলে, আমার কাছে সংবাদ এসেছে যে তুর্গুত ও আসলেহানকে মারার জন্য বিষ দেওয়া হয়েছে। সাদাতিন বলে, কার কাজ হতে পারে এটা? সুলতান বলে, আমাকে কেন জিজ্ঞাসা করছো, কী উদ্দেশ্য হতে পারে তাদের? সাদাতিন বলে, আমার মনে হচ্ছে তারা আর্তুগলের মতো বাহাদুর সর্দারকে দুর্বল করতে চায়। আপনার কাছে আসা এই সংবাদ আর আমার অনুসন্ধান করা তথ্যের মধ্যে মিল রয়েছে। নিকিয়ার বাদশার হয়ে কাজ করা আর আপনার জীবন নেওয়ার চেষ্টাকারী সেই গাদ্দার কুনিয়াতে রয়েছে। আপনাকে বিষ দেওয়া ও আর্তুগলের উপর হামলা করা গাদ্দার কার জন্য কাজ করে সেটা আমি জানি। তার নাম হলো একাতারিনা, সে উরালের স্ত্রী ছিল। সে নিকিয়া ও আপনার মহলের মধ্যে তথ্য আদান প্রদানের দায়িত্বে ছিল। বিষ প্রস্তুত করা এক অভিজ্ঞ কবিরাজের সাথে একাতারিনার সম্পর্ক ছিল। আর সফরের সময় আর্তুগলের উপর হামলা তার সহযোগিতায় হয়েছে। তখন সুলতান বলে, কোথায় সেই মহিলা, তাকে আমার কাছে ধরে নিয়ে আসো। সাদাতিন বলে, এখন আমরা জানতে পেরেছি তাকে মেরে ফেলা হয়েছে। গাদ্দাররা যখন তার অকৃতকার্যের কথা জানতে পেরেছে তখন তারা তাকে মেরে ফেলেছে। এখন যদি আপনার অনুমতি হয় তাহলে মহলে বিদ্যমান সকল গাদ্দারকে আপনার সামনে হাজির করতে চাই, অন্যথায় আপনি আমার মাথা দর থেকে আলাদা করে ফেলবেন। এদিকে ও সিপাহী তুর্গুতকে ফিরে এসে বলে, আমি সব জায়গায় খোঁজ করেছি, সিপাহী গির্জাকে কোথাও দেখতে পাইনি। তখন তুর্গুত বলে, এই মুহূর্তে আমি এখানে বসে থাকতে পারি না, কাবিলায় নিশ্চয়ই খারাপ কিছু হতে যাচ্ছে। এই বিষয়টা আমাকে গিয়েই দেখতে হবে। তখন আসলেহান তুর্গুতকে বাধা দেওয়ার চেষ্টা করে বলে, এই মুহূর্তে আপনার বিশ্রাম নেওয়ার প্রয়োজন। এদিকে আর্তুগ সাহেব, হালিমা সুলতান ও অন্যান্যরা সেই গুহার ভিতর চলে আসে যেখানে প্রথমে তিতান গুন্দুজকে নিয়ে গেছিল। সেখানে আর্তুগ সাহেব গুন্দুসের রেখে যাওয়া সেই পোশাকের অংশটি খুঁজে পায়। সেটা দেখে হালিমা চিনতে পারে যে এটা গুন্দুসেরই। আর্তুগ সাহেব বলে, নিশ্চয়ই সেই গাদ্দার প্রথমে গুন্দুসকে নিয়ে এখানে এসেছিল। অতঃপর সেখানে হালিমা উত্তেজিত হয়ে গেলে হাইমা খানম তাকে সামলায় ও বলে, আমরা আর্তুগলের কাছে সংবাদ পাঠিয়েছি, সে নিশ্চয়ই গুন্দুসকে খুঁজে বের করবে। এখন আমাদের কাবিলায় ফিরে যাওয়া উচিত। এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।